নবম দশম শ্রেণীর ইজি বিজ্ঞান বই থেকে এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। বন্যার সময় খাবার পানি বিশুদ্ধ করা হয় কোনটি ব্যবহার করে? বন্যার সময় খাবার বিশুদ্ধ করা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড ব্যবহার করে। সোডিয়াম হাইপোক্লোরাইড ট্যাবলেট ব্যবহার করে আমরা মূলত বন্যার সময় খাবার পানি বিশুদ্ধ করে থাকি, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ঘ। আচ্ছা, পানি বিশুদ্ধকরণে কোনটি ব্যবহৃত হয়? এই যে দেখো, এই যে একটা সংকেত আছে না, CaOCl, হ্যাঁ, এইটা ব্যবহার করে বিশুদ্ধ করা হয়, কারণ এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত। এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত। এই ব্লিচিং পাউডার ব্যবহার করে পানি বিশুদ্ধকরণ করা হয়, যেটাকে আমরা ক্লোরিনেশনও বলে থাকি। নিচের কোনটি আমাদের দেশে বন্যার সময় পানি বিশুদ্ধকরণের জন্য ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয়? একটু আগে আমরা পড়লাম সোডিয়াম হাইপোক্লোরাইড, অর্থাৎ NaOCl। এটা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে ক্লোরিন, আর এইটা হচ্ছে ব্লিচিং পাউডার। আচ্ছা, নিচের কোনটি সোডিয়াম হাইপোক্লোরাইড? এই যে NaOCl। পানি বিশুদ্ধ করার অন্যতম পদার্থ কোনটি? খেয়াল করে দেখো, এই যে সোডিয়াম হাইপোক্লোরাইড, ব্লিচিং পাউডার, এগুলো কিন্তু সবই পানি বিশুদ্ধকরণের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে কমন যেটা, সেটা হচ্ছে ক্লোরিন। তাহলে অন্যতম পদার্থ হচ্ছে ক্লোরিন, আর এই ক্লোরিন ব্যবহার করে পানি বিশুদ্ধকরণ, এটাকে আমরা ক্লোরিনেশনও বলে থাকি। নিচের কোনটি জীবাণুনাশক নয়? নিচের কোনটি জীবাণুনাশক নয়? এটা আমরা একটু আগে দেখলাম, এগুলো জীবাণুনাশক। নাইট্রোজেন অক্সাইড যেটা, সেটা জীবাণুনাশক নয়, অর্থাৎ 100-এর অ্যান্সার হচ্ছে গ। পানি বিশুদ্ধকরণের জন্য যে ট্যাবলেট ব্যবহার করা হয় সোডিয়াম হাইপোক্লোরাইড, অর্থাৎ NaOCl। পানিতে রোগ জীবাণু ধ্বংসের জন্য কোনটি করা হয়? এই যে ক্লোরিনেশন। ক্লোরিনেশনের মাধ্যমে পানিতে রোগ জীবাণু ধ্বংস করা হয়, অর্থাৎ 102-এর অ্যান্সার হচ্ছে খ। পানি বিশুদ্ধকরণের স্ফুটন প্রণালী কোনটি? 15 থেকে 20 মিনিট ফুটিয়ে। স্ফুটন প্রণালী মানে যে পানিকে ফুটাতে হয়। হ্যাঁ, কতক্ষণ ফুটাতে হয়? 20 থেকে 25 মিনিট, 15 থেকে 20 মিনিট ফুটাতে হয়। বোতলজাত পানি কোন পদ্ধতিতে বিশুদ্ধকরণ করা হয়ে থাকে? এটা ক্লোরিনেশনের মাধ্যমে বিশুদ্ধকরণ করা হয়ে থাকে। ব্লিচিং পাউডারের সংকেত কোনটি? একটু আগেও তোমাদেরকে বলে আসলাম, NaOCl, অর্থাৎ এইটা হচ্ছে অ্যান্সার। ওষুধ তৈরির জন্য পানি কোন প্রক্রিয়ায় বিশুদ্ধ করা হয়? এইটা তোমাদেরকে একটু বলি যে কোন প্রক্রিয়ায় করা হয়ে থাকে। সেটা হচ্ছে পানিকে তাপ দেয়া হয়, তাপ দিয়ে বাষ্পে পরিণত করা হয়। বাষ্পে পরিণত করার পর সেই বাষ্পকে ঠান্ডা করা হয়, এবং সেই ঠান্ডা পানি যেটা হয় সেটা হচ্ছে বিশুদ্ধ পানি। হ্যাঁ, তো এই যে প্রক্রিয়াটা, অর্থাৎ তাপ দিয়ে বাষ্পে পরিণত করা, বাষ্পকে ঠান্ডা করে আবার পানিতে পরিণত করা, এই যে প্রক্রিয়াটা, এটাকে পাতন বলা হয়। তো ওষুধের জন্য অতিরিক্ত বিশুদ্ধ প্রয়োজন বলে পাতন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয়। পানি বিশুদ্ধকরণে পরিস্রাবন পদ্ধতি কোনটি? পরিস্রাবন পদ্ধতি হচ্ছে তোমার বালির স্তরের ভেতর দিয়ে চালনা করা। বালির স্তরের ভেতর দিয়ে চালনা করা, ওই যে আমাদের এখন কিছু ফিল্টারে দেখা যায়, এরকমটা তোমার ওই পাথর ব্যবহার করা হয়ে থাকে। এইসবের মাধ্যমে পানি পরিস্রাবন করা হয়ে বিশুদ্ধ করা হয়ে থাকে, যে প্রক্রিয়াটাকে আমরা পরিস্রাবন বলে থাকি। তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার প্রক্রিয়াকে কি বলা হয়? আলাদা করার প্রক্রিয়াকে পরিস্রাবন বলা হয়ে থাকে, যেটা একটু আগে আমরা বললাম। মানবদেহে পারদের ক্ষতিকর প্রভাব হচ্ছে মস্তিষ্ক বিকল হওয়া, বিকলাঙ্গ হওয়া, অর্থাৎ 1 আর 3 অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে খ। আর এই যে মেজাজ খিটখিটে হওয়া, এটার পেছনে কারণ হচ্ছে সীসা মিশ্রিত পানি খেলে এরকমটা হয়। সীসা মিশ্রিত পানি পান করায় শরীরে জ্বালা পোড়া করে, তারপর মেজাজ খিটখিটে হয়, অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 2 আর 3, মানে গ। দেখো, এখানে পানি বিশুদ্ধকরণের 3টা প্রক্রিয়ার কথা বলা হয়েছে, ABC। একটা হচ্ছে মিশ্রণ হতে কঠিন পদার্থকে আলাদা করে, তারপর জীবাণুনাশক ব্যবহার করে পানি জীবাণু মুক্তকরণ করা হয়, পানি ফুটিয়ে জীবাণু মুক্তকরণ করা হয়, এটা তো বুঝছই পরিস্রাবন। তারপরে এইটা তোমার এটা কি বলে, ক্লোরিনেশন, যেটা ক্লোরিন ব্যবহার করা হয়ে থাকে। তো ধুলাবালি ও পানির মিশ্রণ হতে তাদের আলাদা করার প্রক্রিয়াকে কি বলা হয়? সেটাকে তোমার পরিস্রাবন বলা হয়ে থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে প্রক্রিয়াটা এই প্রক্রিয়া। সাধারণত প্রক্রিয়াটি সম্পন্ন করতে পানি কত মিনিট ফুটানো দরকার হয়? 15 থেকে 20 মিনিট ফুটানোর প্রয়োজন হয়ে থাকে, অর্থাৎ পানিকে তোমার বিশুদ্ধ করার জন্য 15 থেকে 20 মিনিট ফুটাতে হয়। রাজুর খুব খিটখিটে মেজাজ, সেই সাথে শরীরে জ্বালা পোড়া এবং রক্ত শূন্যতায় ভুগছে। সে ডাক্তারের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষা করে ডাক্তার বললেন দীর্ঘদিন বিশেষ একটি যৌগ মিশ্রিত নলকূপের পানি খেয়ে তার এই সমস্যা হয়েছে। তার নানা বাড়ির পাশ দিয়ে প্রবাহিত নদীর পানিতে লবণের পরিমাণ অনেক বেড়ে গেছে। রাজুর সমস্যার কারণ হচ্ছে সীসা। এইটা একটু মনে রাখো তাহলে। সীসার ক্ষেত্রে কি হয়? শরীর জ্বালা পোড়া করে, তারপর রক্ত শূন্যতা দেখা দিতে পারে, তারপরে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে যদি সীসাযুক্ত পানি পান করা হয়ে থাকে। আচ্ছা, তারপর নদীর পানিতে উল্লেখিত সমস্যার, মানে লবণ, এই যে পাশ দিয়ে প্রবাহিত নদীতে লবণের পরিমাণ বেড়ে গেছে, এই বেড়ে যাওয়ার পেছনে সমস্যা কি?
বা কারণ কি? নদীর পানিতে উল্লেখিত সমস্যার কারণ হচ্ছে দ্রবীভূত অক্সিজেন কমে যাবে, তারপরে হচ্ছে এখানে আমাদের আরেকটা অপশন বলা আছে হচ্ছে বৃষ্টিপাত অনেক বেড়ে যাবে এবং পানির জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়বে। অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 1 আর 3, যে পানির জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়বে এবং হচ্ছে তোমার তোমার এটা কি বলে, পানিতে হচ্ছে জীবাণুগুলো যেগুলো আছে বা জলজ প্রাণী যেগুলো আছে এগুলো মরে যাবে। তো এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 1 আর 3। এবং নদীর পানিতে বা সমুদ্রের পানিতে তোমার লবণাক্ততা বৃদ্ধির পেছনে হচ্ছে বৃষ্টিপাতের কোনো সম্পর্ক নাই। ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় কোন পদ্ধতিতে? ক্লোরিনেশনে হচ্ছে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হলে কোন প্রক্রিয়া ব্যবহার করা হয়? পাতন প্রক্রিয়ায় অতিরিক্ত বিশুদ্ধ করা হয়ে থাকে। প্রক্রিয়াটাও তোমাদেরকে বলেছি কিভাবে এই প্রক্রিয়াটা এটা করা হয়ে থাকে। আচ্ছা, নিচের কোন যৌগ পানিকে বিশুদ্ধ করতে পারে? ক্লোরিন। ক্লোরিন হচ্ছে পানিকে বিশুদ্ধ করতে পারে। কোনটি দ্বারা ক্লোরিনেশন করা হয় না? ক্লোরিনেশন করা হয় না হচ্ছে ওজোন দ্বারা। এটা হচ্ছে ওজনের সংকেত। এটা হচ্ছে ব্লিচিং পাউডার, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড, যেটা বৃদ্ধি আমরা বন্যার সময় হচ্ছে বিশুদ্ধ করে থাকি। আচ্ছা, বাসাবাড়ির পানি বিশোধনের সবচেয়ে সহজ সাশ্রয়ী প্রক্রিয়া কোনটি? সেটা হচ্ছে স্ফুটন। স্ফুটনের মাধ্যমে বাসাবাড়িতে হচ্ছে পানি বিশুদ্ধ করা হয়। স্ফুটন শুরু হওয়ার পর কত মিনিট ফুটালে সেই পানি জীবাণুমুক্ত হয়? 15 থেকে 20 মিনিট ফুটালে হচ্ছে পানি জীবাণুমুক্ত করা হয়। তো এই ছিল এই পর্বের আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।